তাই তো মনে হচ্ছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের যে বাজেট প্রতিক্রিয়া নিয়ে বেসিসের যে সংবাদ সম্মেলন সেটা আমরা শুরু করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে এসেছেন, যোগ দিয়েছেন। আরো হয়তো অনেকেই আসবেন, যোগ দিবেন। আমরা আমাদের যে একটা লিখিত বক্তব্য থাকবে সেটা আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব ইমেলের মাধ্যমে। আমি আপাতত আমার কাছে যেটি আছে সেটা আপনাদের কাছে একটু পড়ে শোনাই এবং পরবর্তীতে আপনাদের প্রশ্ন থাকলে আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে আমাদের ইসি মেম্বাররা উপস্থিত আছেন, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ডিরেক্টর উপস্থিত আছেন, কেউ কেউ যুক্ত আছেন অনলাইনেও। সো আমার কথা আশা করি আপনারা সবাই শুনতে পাচ্ছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে মাননীয় অর্থমন্ত্রী গত 2রা জুন 2021 তারিখে জাতীয় সংসদে 2021-2022 অর্থ বছরের 6,03,681 কোটি টাকার বিশাল বাজেট পেশ করেছেন। এর জন্য আমরা মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। স্বাধীনতার 50 বছর পূর্তির সময় এবং বর্তমান কোভিড পরিস্থিতি বিবেচনা করে সরকার যে বাজেট ঘোষণা করেছে তা ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হবে বলে আমরা আশা করি। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সেবা খাতের প্রতি গুরুত্ব আরোপ করে চতুর্থ শিল্প বিপ্লবকে আলিঙ্গন করতে তথ্য প্রযুক্তি উদ্যোক্তা ও বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দিয়েছেন। তথ্য প্রযুক্তি খাতের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে দি বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার অর্থাৎ BNDA প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি অফিসগুলোর মধ্যে ইন্টার অপারেবিলিটির কথা বলেছেন অর্থমন্ত্রী। ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তির প্রতি সরকারের সর্বাধিক গুরুত্ব প্রদান প্রসঙ্গে ক্লাউড সার্ভিস, সিস্টেম ইন্টিগ্রেশন, ই-লার্নিং প্ল্যাটফর্ম, ই-বুক পাবলিকেশনস, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিসকে 2024 সাল পর্যন্ত কর অব্যাহতির সুবিধায় আনা হয়েছে। এছাড়াও ফ্রিল্যান্সিং থেকে যে অর্থ আসবে সেই উপার্জনকেও 2024 সাল পর্যন্ত করের অব্যাহতি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি দেশে উৎপাদিত কিছু সুনির্দিষ্ট হার্ডওয়্যার ডিভাইসকেও কর অব্যাহতির আওতায় আনার প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন। ডেটাবেস, অপারেটিং সিস্টেমস, ডেভেলপমেন্ট টুলস, প্রোডাক্টিভিটি কমিউনিকেশন এন্ড কোলাবোরেটিভ সফটওয়্যার ফর অটোমেটিক ডেটা প্রসেসিং মেশিনস আমদানি পর্যায়ে এবং মোডেম, ইথারনেট ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক সুইচ, হাব, রাউটার, অপারেটিং সিস্টেম, ডেভেলপমেন্ট টুলস, software in magnetic media, unrecorded optical media, operating system, development tools, flash memory card বা সমজাতীয় মিডিয়া, proximity card and tags এর ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা মাননীয় অর্থমন্ত্রীর মহোদয়ের এই সকল উদ্যোগ ও আশ্বাসকে সাধুবাদ ও স্বাগত জানাই। আন্তর্জাতিক টেন্ডারের ক্ষেত্রে স্থানীয়দের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে শর্তাদির প্রয়োজনীয় সংশোধনের উপর জোর দেওয়া হয়েছে। তবে সিপিটিও কর্তৃক 2018 সনের অগস্ট মাসে প্রণীত সফটওয়্যার ক্রয় একটি বিশেষায়িত RFP খসড়া দলিলটি অদ্যাবধি চূড়ান্ত না করায় সরকারি প্রতিষ্ঠান বা বাংলাদেশি সফটওয়্যার ইন্ডাস্ট্রি এর সুফল পাচ্ছে না। আমাদের অনুরোধ থাকবে বেসিস এবং ICT ডিভিশনের সংশোধনী প্রস্তাবনা সহ সফটওয়্যার ক্রয়ে বিশেষায়িত RFP দলিলটি দ্রুত চূড়ান্ত করা হবে। স্থানীয় কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের স্বার্থ রক্ষায় কম্পিউটার দ্রব্যাদি আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান ও স্থানীয়ভাবে সেলুলার ফোন উৎপাদন উৎসাহিত করতে ফিচার ফোন আমদানির উপর শুল্ক হার বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বাজেটে। আমরা মনে করি সরকারের এ সকল উদ্যোগ ও পরিকল্পনা দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে, সন্দেহ নেই। তবে আমরা মনে করি
উদ্যোগের পাশাপাশি সঠিকভাবে ও সঠিক সময়ে এসব উদ্যোগের যথাযথ বাস্তবায়ন না হলে প্রকৃত অর্থে এগুলো সত্যিকারের সুফল বয়ে আনবে না। ঘোষিত বাজেটে সরকার প্রতি বছরের ন্যায় বিভিন্ন খাতে বিশেষত অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য পরিমাণ বাজেট বরাদ্দ বৃদ্ধি করলেও প্রকৃত অর্থে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে বাজেটে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ দেখা যায়নি। তাছাড়া বেসিস থেকে যেসব প্রস্তাব অর্থমন্ত্রী মহোদয় সহ জাতীয় রাজস্ব বোর্ডকে দাখিল করা হয়েছিল তার যথাযথ প্রতিফলন ঘটেনি। বিশেষ করে আইটি ট্রেনিং এবং ইন্টারনেট সার্ভিসেস এর সংজ্ঞাভুক্ত করা হয়নি, আইটি এনেবল সার্ভিসেস এর সংজ্ঞাভুক্ত করা হয়নি। আমরা সাইবার সিকিউরিটি সফটওয়্যারের শুল্ক হার কমানোর প্রস্তাব করেছিলাম। তাছাড়া কোভিড পরিস্থিতিতে দীর্ঘমেয়াদের বিনিয়োগের আকর্ষণের জন্য জাতীয় তথ্য প্রযুক্তি নীতির অ্যাকশন আইটেম হিসাবে কর অব্যাহতির সময়সীমা আগামী 2030 পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব করেছিলাম, তাও বিবেচনা করা হয়নি। স্বাধীনতার 50তম বছরে বাংলাদেশকে একটি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স গিভিং নেশন হিসেবে আন্তর্জাতিক মহলে ব্র্যান্ডিং এবং বাংলাদেশের বেসরকারি আইটি ইন্ডাস্ট্রির বাজার সম্প্রসারণে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বা টিএ প্রজেক্টের জন্য 500 কোটি টাকা এবং নারী উদ্যোক্তাদের জন্য 300 কোটি টাকার একটি তহবিল রাখার প্রস্তাব করেছিলাম, যাতে নারী উদ্যোক্তাগণ শতকরা 2 ভাগ সুদে ঋণ গ্রহণ করতে পারেন। বাজেটে আইটি উদ্যোক্তা সৃষ্টি করার কথা থাকলেও এটি স্পষ্টভাবে উল্লিখিত নেই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বাজেট বরাদ্দ রাখা হয়েছে 1720 কোটি টাকা, যা গত অর্থ বছরের তুলনায় শতকরা 20 ভাগ বেশি। যদিও গত অর্থ বছরের বরাদ্দ 1415 কোটি টাকা থাকলেও সংশোধিত বাজেটে তা কমে দাঁড়ায় 1031 কোটি টাকা। এই বরাদ্দের বেসরকারি সফটওয়্যার প্রতিষ্ঠানসমূহের জন্য কতটুকু অংশগ্রহণ থাকবে তা স্পষ্ট নয়। অপরদিকে শিক্ষা ও প্রযুক্তি খাতে প্রায় 95,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যদিও এর মধ্যে কতখানি তথ্য প্রযুক্তি খাতের বরাদ্দ তা স্পষ্ট নয়। উক্ত বাজেটে তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট ইতিবাচক সিদ্ধান্তের জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমরা দেখেছি কেবলমাত্র আইটি এনেবল সার্ভিসেসের সংজ্ঞায় নতুন সংযোজন ছাড়া সেই অর্থে এ বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নে যথাযথ ভূমিকার প্রতিফলন ঘটেনি। কোভিড পরিস্থিতিতে বেসরকারি সফটওয়্যার প্রতিষ্ঠান সমূহের জন্য স্থানীয় তথ্য প্রযুক্তি বাজার সৃষ্টি এবং সরকারের ডিজিটাইজেশনে বাজেটে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। এখানে উল্লেখ্য, ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস কে জনপ্রিয় করার কোনো বিকল্প নেই, অথচ বাজেটে উৎসাহিত করতে এর মাধ্যমে 50,000 টাকা বা তার অধিক লেনদেন করার বিধান রাখা হয়েছে। মোবাইল সেবা প্রদানকারী একটি সংজ্ঞা এবার নির্ধারণ করা হয়েছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে জনপ্রিয় করতে এই উদ্যোগ প্রশংসনীয়, কিন্তু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি আমরা করেছিলাম। শুধু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা যে কোনো ধরনের ডিজিটাল লেনদেন, সেটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যাই হোক না কেন, এই ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করার জন্য আমরা এই ধরনের লেনদেনকে, সকল লেনদেনকে আমরা ভ্যাটের আওতামুক্ত রাখার প্রস্তাব করেছিলাম। সেখানে দেখা যাচ্ছে যে এ খাতে আয়ের উপর কর বৃদ্ধি করা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর জন্য, যা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে সাধারণ মানুষের জন্য ব্যয়বহুল করে তুলবে। আমরা কর অব্যাহতি সনদ ডিজিটাল প্রক্রিয়ায় ইস্যু করার প্রস্তাব করেছিলাম, যা বিবেচনা করা হয়নি। অন্যদিকে আইটিএস এর কর্পোরেট ট্যাক্স 2024 সাল পর্যন্ত মওকুফ থাকলেও এই খাতে প্রদত্ত নগদ প্রণোদনার উপরে 10% কর উৎস কর কর্তন করা হচ্ছে। পরিশেষে আমরা বলতে চাই, বর্তমানে দেশে মেট্রো রেল, পদ্মা সেতু, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মতো প্রচুর পরিমাণে বড় বড় অবকাঠামো তৈরি হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়ে অবকাঠামো উন্নয়নেও বাজেট বেড়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাজেটেও অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হার্ডওয়্যার বা যন্ত্রপাতি কেনার জন্য মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ থাকলেও সফটওয়্যার বা আইটি পরিষেবার জন্য তেমন কোনো বাজেট বরাদ্দ থাকে না বললেই চলে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি তাতে যদি তথ্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা না যায় এবং স্থানীয় সফটওয়্যার কোম্পানিগুলো যদি এসব অবকাঠামোর সফটওয়্যার বা আইটি পরিষেবা প্রদানের সুযোগ না পায়, তাহলে প্রকৃত অর্থে এদেশের সফটওয়্যার ও আইটি পরিষেবা শিল্প যেমন সম্প্রসারিত হবে না, তেমনি বিপুল জনগোষ্ঠীর সম্পৃক্ততা ও কর্মসংস্থানের সুযোগও বিনষ্ট হবে। অপরদিকে তথ্য প্রযুক্তি খাতে
দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সুনির্দিষ্ট কোনো উদ্যোগ বা পরিকল্পনা বাজেটে দেখা যায়নি। আমরা দেখেছি যে 25টি বিষয়ে স্কিল ডেভেলপমেন্টের উপরে 10 বছরের কর অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু এই 25টি বিষয়ের মধ্যে তথ্য প্রযুক্তি ট্রেনিং বা আইটি ট্রেনিং এর ইনক্লুড করা হয়নি। আমার মনে হয় যদি এটা সরকার বিবেচনা করেন এবং আইটি ট্রেনিংকেও যদি 10 বছরের জন্য কর ট্যাক্স হলিডে দেওয়া হয়, তাহলে আমাদের দক্ষ জনবল তৈরি করতে এটি একটি ভালো ভূমিকা রাখবে। আমরা আশা করব সরকার সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রত্যাশিত উন্নয়নের লক্ষ্যে আমাদের প্রস্তাব সমূহ বাজেট অধিবেশনে আলোচনার মাধ্যমে বিবেচনা করবে এবং সত্যিকার অর্থে অন্যান্য খাতের পাশাপাশি তথ্য প্রযুক্তি খাতেরও একটি ব্যবসা ও বিনিয়োগ বান্ধব বাজেট জাতিকে উপহার দেবে। এ বিষয়ে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আপনারা আপনাদের সংবাদ মাধ্যমগুলোতে আমাদের এই প্রস্তাবনাগুলো এবং দাবিগুলো আপনারা প্রকাশ করে আমাদের যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে আমাদের এই কথাগুলো পৌঁছে দেবেন, এবং সেজন্য আপনাদেরকে আমি আগাম ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আমার লিখিত বক্তব্য। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে, আমরা সেই প্রশ্নের উত্তর দিতে এখন প্রস্তুত। আমরা ফ্লোর ওপেন করছি। কারো যদি কোনো প্রশ্ন, জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কম্পিউটার বার্তা থেকে বলছি, মোতার হোসেন ফারহান। কেমন আছেন? জি ভালো, ফারহান ভাই আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি বাংলাদেশে বাজেটে যেটা, আপনারা তো হার্ডওয়্যার নিয়ে কথা বলবেন না মনে হয়, আপনারা সফটওয়্যার সাইডটা দেখছেন মনে হয়, তাই না? তো হ্যাঁ, মানে বিশেষ করে তাই, মানে ওভারঅল হ্যাঁ যদি কোনো প্রশ্ন থাকে আপনার। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে আপনাদের সফটওয়্যার রিলেটেড আমাদের যে সমস্ত বিজনেস আছে, যেমন ডট বিডি ডোমেইন, আমরা এই ব্যাপারে আমাদের কত হাজার কোটি টাকা ডলার হিসাবে আমরা ডোমেইন কেনার জন্য যাই, এই ব্যাপারে আপনাদের কোনো পরিসংখ্যান আছে কিনা? কি পরিমাণ আমাদের ক্রেডিট কার্ড থেকে টাকা বাইরে চলে যায়, এবং হোস্টিং এর জন্য কি পরিমাণ যায়, এই ধরনের কোনো অ্যাসেসমেন্ট আছে কিনা? আর ই কমার্সের যে ব্যবসা চলছে বাংলাদেশে, এখানে আপনাদের ই কমার্স কোম্পানি কতগুলো ই কমার্স সফটওয়্যার আপনারা সাপ্লাই দিতে পারছেন এই পর্যন্ত, ই কমার্স ভেন্ডরদেরকে আর কি? তো বাংলাদেশি যে ই কমার্স কোম্পানি প্রায় 1500 মতো কোম্পানি ই কমার্স ব্যবসার জন্য নিবন্ধিত হয়েছে, সেখানে আপনাদের কি পরিমাণ সফটওয়্যার রয়েছে, এবং আপনারা কি পরিমাণ ই কমার্স সফটওয়্যার সাপোর্ট দিচ্ছেন, সার্ভিস দিচ্ছেন, জানলে খুশি হচ্ছি। থ্যাংক ইউ। ফারহান ভাই ধন্যবাদ, আপনার প্রশ্নগুলো খুবই পার্টিনেন্ট কোয়েশ্চেন। যে আমাদের যারা বিদেশে আমাদের ওয়েবসাইট বা ডোমেইন হোস্টিং করে, সেই খাতে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা আমরা এখান থেকে পাঠাই বিদেশে। আপনি জানেন যে এর জন্য যারা বেসিস মেম্বার আছে তাদের জন্য আলাদা একটি ক্রেডিট লাইন আছে। দুটি ব্যাংকের সাথে আমাদের ক্রেডিট কার্ড আছে কো ব্র্যান্ডেড, যার মাধ্যমে $40,000 পর্যন্ত বছরে তারা এইসব খাতে ডোমেন হোস্টিং, ওয়েবসাইট হোস্টিং ইত্যাদি এইসব জন্য তারা খরচ করতে পারেন। সো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বেসিস থেকে যে আমাদের ডট বিডি ডোমেনকে কিভাবে আরো বেশি জনপ্রিয় করা যায়। সরকারের সাথে এ নিয়ে ইনফ্যাক্ট আমাদের দু দফা বৈঠক হয়েছে, বিটিসিএল এর সাথেও হয়েছে। আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব। আর আপনি ই কমার্স নিয়ে যেটা বলেছেন, যে আমাদের দেশে ই কমার্স যারা ব্যবসা করছেন তাদের যে সফটওয়্যার গুলো মানে কোথা থেকে আসছে, বা আমরা আমাদের লোকালি ডেভেলপ কিনা, আমার জানা মতে সবই প্রায় সবই হচ্ছে আমাদের লোকাল কোম্পানিগুলোই এই সাপোর্টটা দিচ্ছেন, তাদেরকে টেকনিক্যাল সাপোর্টটা দিচ্ছেন। আমাদের লোকাল পেমেন্ট গেটওয়ে কাজ করছে এবং লোকাল পেমেন্ট গেটওয়ে গুলো তাদের সেবা দিয়ে যাচ্ছেন।
সো এই বিষয়ে আমরা আশা করি যে একটা ভালো ভবিষ্যতে, যেহেতু ই কমার্স ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে, আমরা আশা করছি যে ই কমার্স মার্চেন্টরাও আরো টেকনোলজি ব্যবহার করে তাদের সেবাকে, তাদের পরিষেবাকে আরো বেশি কনজিউমার ফ্রেন্ডলি করে তুলবে এবং সেখানে টেকনোলজি ব্যবহারের জন্য আমাদের ইন্ডাস্ট্রি থেকেই তারা সেবাগুলো নেবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই, আমি ইমদাদুল হক বলছিলাম ডিজি বাংলা থেকে। একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি জি বলেন। আপনার পুরো বক্তব্যে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠেছে, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে আইসিটির বাজেটে বরাদ্দ 20% বাড়লেও তথ্য প্রযুক্তি খাতে সুনির্দিষ্টভাবে আপনারা তেমন কিছুই পাননি। আপনাদের বেশিরভাগ প্রস্তাবই উপেক্ষিত হয়েছে, কোট আনকোট করে আমি যদি বলি। তো এই ক্ষেত্রে আপনারা দুইটা জিনিস উল্লেখ করেছেন। একটা হচ্ছে আইটি এনাবল সার্ভিসকে করের অবকাশ মুক্তর সুবিধা রাখা, এবং আরেকটা বলেছেন সাইবার সিকিউরিটি নিয়ে, খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় উপেক্ষিত থেকেছে। সো এই ক্ষেত্রে আসলে যে শিক্ষা ও প্রযুক্তিতে আপনারা যে 95 কোটি টাকা ব্যয়ের কথা বলেছেন, এই ক্ষেত্রে বেসিসের জন্য কোনো আলাদা বরাদ্দের কোনো সুযোগ আছে কিনা, আপনারা এরকম আশা করছেন কিনা যে সেখান থেকে পেতে পারেন কিনা? আমাদের যে বরাদ্দটা রাখা আছে, এটা যেটা বলেছিলাম আমি আমার ওই লিখিত বক্তব্যে, যে গত বছরের তুলনায় 20% বেশি হলেও আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে লোকাল যে মার্কেটটা আছে এবং স্থানীয় যে কোম্পানিগুলো আছে, তারা এটার বেনিফিট কিভাবে পাবে বা কতটা পাবে, এটা আমরা এখনো স্পষ্ট করে বুঝতে পারছি না। আর যেটা হচ্ছে যে আমাদের আইটি ট্রেনিং এর কথাটা যেটা আপনি তুললেন, আইটি ট্রেনিং এর কথাটাও যেটা বললাম, যে আইটি ট্রেনিং নিয়ে আমরা বলে আসছি অনেকদিন ধরেই। এবারের প্রস্তাবনা আমাদের ছিল যে এটাকে করের আওতামুক্ত রাখা। কত? প্রায় 27% এখানে ভ্যাট এবং ট্যাক্স এখানে চলে আসে। সো যেখানে আমরা দক্ষ মানুষ তৈরি করতে চাই এবং যেখানে আমাদের যে এই আইটি প্রফেশনালস আছে এখন 10 লক্ষ, যেটাকে আমরা 20 লক্ষ করতে চাই, আমাদের মাননীয় উপদেষ্টা যেটা আমাদেরকে অ্যাডভাইস করেছেন যে আগামী 2024-25-এর মধ্যে সেটাকে 20 লক্ষ করার, এরকম একটা সময় যদি আমরা আইটি ট্রেনিং কে যদি আমরা করের আওতামুক্ত রাখতে না পারি, তাহলে আমাদের এই আইটি ট্রেনিং কিন্তু পপুলার হবে না এবং যারা আইটি ট্রেনিং ব্যবসা করছেন তারাও কিন্তু উৎসাহিত হবেন না। তো সেই জন্য অন্যান্য ট্রেনিং যেগুলো আছে, আরো 25টা ট্রেনিং যেটা উল্লেখ করা হয়েছে বাজেটে, সেগুলোকে যেমন 10 বছরের একটা ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে, আইটি ট্রেনিং কেও সেটার মধ্যে ইনক্লুড করার জন্য আমরা প্রস্তাব দিচ্ছি। আপনারা আরেকটু একটু বলতে চাচ্ছেন আসলে কোন বিষয়কে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন আসলে এইবার উপেক্ষিত বিষয়গুলোর মধ্যে কোন 3টে বিষয় বলেন যে বিষয়টা আসলে সরকারকে এখনই, মানে যদি না করা হয় তাহলে সরকারের যেই একটা ইকো প্ল্যান, এই ইকো প্ল্যানটা ঠিক থাকবে না? জি, আইটি ট্রেনিং নিয়ে যেটা বললাম, আইটি ট্রেনিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আইটি ট্রেনিংটা 27% ভ্যাট ট্যাক্স দিয়ে আইটি ট্রেনিং করলে যারা ট্রেনিং নেয় তাদের জন্য কিন্তু অনেক ব্যয়বহুল হয়ে যায়। তো আমাদের যারা তরুণরা আছে, বিশেষ করে আমাদের শহরের বাইরে যারা প্রান্তিক পর্যায়ে যারা আছে, তাদের জন্য এটা অ্যাক্সেসিবল হয় না। সো আইটি ট্রেনিং কে অ্যাফোর্ডেবল করতে হবে 1 নম্বর, এবং সেটা করা সম্ভব যদি এটাকে আইটিএস হিসাবে ঘোষণা দেওয়া হয় অথবা এখানে একটা 10 বছরের ট্যাক্স হলিডে ঘোষণা করা হয়। এটা 1 নম্বর। এবং কোভিড কালীন সময় আমরা দেখেছি যে আইটি ট্রেনিং সেন্টার গুলো কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে এবং তাদের এবং গত 1-1.5 বছর ধরে যেহেতু আপনারা দেখেছেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এই আইটি ট্রেনিং গুলো কিন্তু বন্ধ। অনেকে অনলাইনে করার চেষ্টা করছেন কিন্তু তারা খুব একটা সাড়া পাচ্ছেন না। তো আমার মনে হয় এই আইটি ট্রেনিং কে আমাদের একটা ভালো উৎসাহ দিতে হবে। সো এখানে অবশ্যই একটা যদি ট্যাক্স হলিডে ঘোষণা করা যায়, আমার মনে হয় এটা আমাদের জনসম্পদ তৈরিতে একটা বড় ভূমিকা রাখতে পারবে। 2 নম্বর হচ্ছে যে আমাদের স্থানীয় কোম্পানিগুলোকে বিভিন্ন যে বড় বড় প্রজেক্ট হয় বাংলাদেশে, সরকারি প্রজেক্ট যেটা বলছি, সেখানে আমরা কিভাবে প্রায়োরিটি দিতে পারি সে নিয়ে আমি আমাদের লিখিত বক্তব্যে বলেছিলাম যে আমরা সিপিটির সাথে এ নিয়ে কথা বলেছি। সো এই বিষয়টা আমাদের নিশ্চিত করা এবং যেই বিদেশি অর্থায়নে যে প্রজেক্টগুলো হয়, যেখানে হয়তো বিদেশি কোম্পানি এই তথ্য প্রযুক্তি বিষয়ে কাজ করে, সেখানেও
বাংলাদেশি কোম্পানিগুলোকে কিভাবে সম্পৃক্ত করা যায় এবং ভ্যালু অ্যাডিশন করা যায় এই বিষয়ে আমরা সরকারের সাথে আলাদাভাবে মিটিং করেছি এবং আমাদের এবারে প্রস্তাবনাও এটা আছে। সো এটা নিশ্চিত করতে হবে। এবং আমাদের স্থানীয় বাজার, আমাদের যে স্থানীয় বাজার, সেই স্থানীয় বাজারকে বাড়ানোর জন্য আমার মনে হয় এই বাজেটে একটা সুস্পষ্ট, যেটা আমরা বলেছি যে বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে যে তথ্য প্রযুক্তির যে বাজেটগুলো রাখা হয়েছে সেটাকে আরো স্পষ্টীকরণ করা দরকার, যাতে আমরা বুঝতে পারি যে স্থানীয় বাজারের সাইজটা এবং সেই অনুযায়ী আমাদের যে প্রস্তুতিটা সেটাও আমরা যাতে নিতে পারি। সো স্থানীয় বাজার এক্সপ্যানশন, স্থানীয় কোম্পানিগুলোকে অগ্রাধিকার দেওয়া এবং জনসম্পদ তৈরিতে আইটি ট্রেনিং এর উপরে গুরুত্ব দেওয়া, এই তিনটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। এছাড়া সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে সরকার এখানে আমাদের যে আইটি এনেবল সার্ভিসেস এর মধ্যে নতুন কয়েকটা বিষয় ইনক্লুড করেছেন, সেজন্য আরো ধন্যবাদ জানাচ্ছি যে কয়েকটি কম্পিউটার যন্ত্রাংশ এবং কিছু কিছু কম্পিউটার পেরিফেরালস এর উপরে যেহেতু ডিউটি কমানো হয়েছে, সেটার জন্য আমাদের লোকাল ম্যানুফ্যাকচারিং এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরির যে এখন কাজ চলছে সেটা আরো ভালোভাবে হবে, সেজন্য অনেক ধন্যবাদ। কিন্তু একই সাথে যেটা একটু আমাদের মোটামুটি অবাকই লেগেছে, যে যেখানে আমরা ডিজিটাল পেমেন্টকে, ডিজিটাল লেনদেনকে আমরা উৎসাহিত করতে চাচ্ছি, ডিজিটাল লেনদেনের উপর থেকে আমরা ভ্যাটের অব্যাহতি চাচ্ছি, এবং আমরা শুধু তাই না, আমরা আলাদাভাবে সেন্ট্রাল ব্যাংকের সাথে যেটা আমরা কথা বলেছি যে ডিজিটাল লেনদেনের উপরে কিভাবে ইনসেন্টিভাইজ করা যায়, 5% ক্যাশ ইনসেন্টিভ যাতে ডিক্লেয়ার করে, এই ধরনের যখন আমরা কথাবার্তাগুলো, আমাদের মিটিং গুলো চলছে, সেই সময় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডারের উপরে কর্পোরেট ট্যাক্স বাড়িয়ে এই সার্ভিসকে ব্যয়বহুল করাটা কিন্তু আমার মনে হয় কাউন্টার প্রোডাক্টিভ হয়েছে। এছাড়া ই কমার্স ব্যবসা যারা করছেন, ই কমার্স মার্চেন্টদের কর্পোরেট ট্যাক্স অ্যাট সোর্স, এটাকেও আমার মনে হয় এটা রিকনসিডার করা দরকার। তাহলে বিকজ আমাদের যে ই কমার্সের যে বৃদ্ধিটা হচ্ছে, যে পপুলারিটিটা বাড়ছে এই কোভিড এর কারণে, সেটা আমাদেরকে, আমার মনে হয় এই গতিটাকে ধরে রাখতে সাহায্য করবে যদি আমরা এই ভ্যাট অ্যাট সোর্স এবং আইটি অ্যাট সোর্স, এআইটি অ্যাট সোর্স, এটাকে যদি আমরা এর বাইরে নিয়ে আসতে পারি ই কমার্সকে। আমার শেষ প্রশ্ন ছিল আলমাজ ভাই, আপনার কাছে, বিরক্ত হবেন না। প্রশ্নটা হলো, যেহেতু আমরা বারবার দেখছি, এবার যে দেখছি আর কি, অন্তত হার্ডওয়্যারের উপরে অনেক ধরনের সুযোগ সুবিধা আসছে দেশে যাতে উৎপাদন হয়, সেক্ষেত্রে যাতে দেশীয় প্রোডাক্ট তৈরিতে সুবিধা হয় এরকম কথা বলছে, কিন্তু এমন কোন উদ্যোগের কথা কি আপনারা বলেছেন বা সরকারের কাছ থেকে পেয়েছেন যে দেশীয় সফটওয়্যারের মূল্য যেন কম থাকে, বিদেশিদের সফটওয়্যারের মূল্য বাড়িয়ে দেওয়ার মতো কোনো ঘটনা মানে বাজেটে এরকম কোন প্রস্তাবনা আপনারা দাবি করেছেন কিনা বা সরকারের পক্ষ থেকে আপনারা আশা করেন কিনা? জি, এটা আমরা 2 বছর আগে আমরা করেছিলাম, 2018 সালে 18-19 সালের বাজেটের সময় আমাদের বেসিসের যে প্রস্তাবনা ছিল যে যেই সব সফটওয়্যার বাংলাদেশে তৈরি হয় সেগুলো, সেই সফটওয়্যার গুলোর উপরে যাতে একটা উচ্চ মূল্যে ডিউটি এবং ট্যাক্স রাখা হয়, কিন্তু যেগুলো হয় না সেগুলোর উপর থেকে একটা নামমাত্র যাতে ট্যাক্স রাখা হয়, এবং সেটা আমরা বাস্তবায়ন তখন থেকেই হয়েছে। এবং সে কারণে কিন্তু আমরা দেখেছি যে যেই সফটওয়্যার গুলো বাংলাদেশে তৈরি হয় সেগুলোর উপরে প্রায় 59, না তা না, না 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 না, যেগুলো যেই সফটওয়্যার গুলো বাংলাদেশে তৈরি হয় লোকালি অ্যাভেলেবল, সেগুলো যাতে আমরা ইম্পোর্ট না করি, মানে ইম্পোর্টে আমরা ডিসকারেজ করি, এবং সেই কারণে আমরা 59 পয়েন্ট সামথিং, প্রায় 60% এর মতো একটি ডিউটি এবং ট্যাক্স সাপ্লিমেন্টারি ডিউটি এটা আরোপ করা আছে। সো এই ধরনের একটা প্রোটেকশন অলরেডি জাতীয় রাজস্ব বোর্ড আমাদেরকে দিয়েছে। এই প্রোটেকশন থাকার পরেও দেশীয় সফটওয়্যার ব্যবহারে অনীহা কেন সরকারি মতামত, আপনাদের কি মনে হয়? হ্যাঁ, মানে প্রায়োরিটি পাচ্ছে না কেন? আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা রহমানকে এটার উত্তর দিতে। ধন্যবাদ আলমাজ ভাই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার জন্য ভাবলাম যে একটু বলা প্রয়োজন। আসলে আমাদের দেশীয় সফটওয়্যারের ব্র্যান্ডিং এর জায়গাটা, সেই জায়গাটাতে মনে হয় এখনো মানুষ আমরা বিদেশি জিনিস পছন্দ করি, সেই জায়গা থেকে বিদেশি সফটওয়্যার ক্রয় করার একটা চেষ্টা রয়েছে কোম্পানিগুলোর, দেশি বিদেশি সব ধরনের কোম্পানিগুলোর। আর আমাদের লোকাল মার্কেটে লোকাল সফটওয়্যার
নিয়ে যে প্রচারণাটার প্রয়োজন ছিল সেই জায়গাটাতে আমরা কিছুটা পিছিয়ে আছি বলে আমি মনে করি। এটা একটা কারণ। কিন্তু ট্যাক্সের জায়গা থেকে কিন্তু বিদেশি সফটওয়্যার, যেই 4টা সফটওয়্যারের 58% ট্যাক্স ধরা আছে, এর বাইরেও প্রচুর সফটওয়্যার কিন্তু আসছে। যে সফটওয়্যার গুলো এই দেশে তৈরি হয় সেই সফটওয়্যার গুলো কিন্তু কোম্পানিগুলো নিতে পারছে। তো এখন সেই সফটওয়্যার গুলোর মানে ট্যাক্সটাও আসলে সম পরিমাণে বাড়ানোর জন্য আমরা অনুরোধ করতে পারি। এটা সফটওয়্যার আমাদের লোকাল মার্কেটে সম্প্রসারণের জন্য কিছুটা হলেও সহায়ক হবে। কিন্তু যেই 4টা অপারেটিং সিস্টেম, তারপর সিকিউরিটি সফটওয়্যার, যেই 4টার উপরে 60% ট্যাক্স ধরা আছে, তার বাইরেও কিন্তু প্রচুর সফটওয়্যার, বিদেশি সফটওয়্যার বাংলাদেশে আসে এবং বাংলাদেশের বিভিন্ন কোম্পানিগুলো সেগুলো কিনছে। তো সেই জায়গাটাকে তুলে ধরে লোকাল সফটওয়্যারকে সেই তার তুলনায় যে কম মূল্যে পাওয়া যায় সেই বিষয়টাই অনেকে জানে না। এটাও আমরা দেখেছি যে যারা ইউজার সেই বিষয়টাই তারা অনেকে জানে না। সবাইকে ধন্যবাদ। জি, আমাদের ভাইস প্রেসিডেন্ট অ্যাডমিন জনাব শোয়েব আহমেদ মাসুদকে এটা সাপ্লিমেন্ট করতে বলছি। ধন্যবাদ আলমাজ ভাই। আমি আপনাকে আরেকটা জিনিস একটু তথ্যটা দিতে যাচ্ছি, যে একটা হচ্ছে বেসরকারি খাতে এটার একটা প্রভাব আছে। সরকারি খাতের আমরা দুটো জিনিস লক্ষ্য করেছি, যে একটা জিনিস যখন বাজেটে এসছে তারপরে বাস্তবায়ন হতে কিন্তু সময় লাগছে, কারণ এটা দীর্ঘদিনের একটা অভ্যাস যে আমরা বিদেশি সফটওয়্যার কিনে আসছি এবং সেটার উপর ডিপেন্ড করে বের হয়ে আসতে একটু সময় লাগছে। আমরা সরকারি খাতে দেখেছি যে স্থানীয় যে কোম্পানিগুলো আছে তারা মেইনটেনেন্স বাবদ কিন্তু কোনো কাজ মানে পরবর্তীকালে টাকা পাচ্ছেন না, অর্থাৎ উনি প্রোডাক্টটা ডেভেলপ করে চলে আসছেন, ফলে সফটওয়্যারগুলো টেকসই হচ্ছে না, বা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু আসলে মেইনটেনেন্স বাবদ টাকা পাই না। আমরা সিপিটিউ কে অনুরোধ করেছিলাম যে আরএফপি যে টেমপ্লেট আছে সফটওয়্যার জন্য একটা বিশেষায়িত টেমপ্লেট করা, সেক্ষেত্রে আপনার অনেক স্থানীয় বাজারের সম্প্রসারণ হবে। এবং আমরা দেখেছি যে বিদেশি যে সফটওয়্যারগুলো কেনা হচ্ছে এটার অন্যতম কারণ হচ্ছে পরিকল্পনায় যখন তৈরি করা হচ্ছে তখন দেখা যাচ্ছে ওনারা বিদেশি ফান্ডে কিনছেন, অথবা যে কারণে হয়তো মনে করছেন যে বড় একটা প্রজেক্ট স্থানীয়ভাবে করা যাবে না। তো সেটা নিয়ে আমরা ইতিমধ্যে প্ল্যানিং ডিভিশন, ক্যাবিনেট এবং ইয়ারডির সাথে আলোচনা করেছি যে কিভাবে আসলে এই বড় একটা সফটওয়্যার প্রজেক্ট না করে, অর্থাৎ হার্ডওয়্যার সফটওয়্যার টার্নকি একটা প্রজেক্ট করে বড় একটা বাজেট করা হচ্ছে, সেক্ষেত্রে শুধুমাত্র সফটওয়্যার কোম্পানিটাকে যদি আলাদা করা হতো তাহলে হয়তো অনেক কাজই বাংলাদেশে স্থানীয়ভাবে করা সম্ভব হতো। আর যে সমস্ত কাজ বাংলাদেশে করা যে হয়তো সম্ভব হবে না, সেক্ষেত্রে স্থানীয় সফটওয়্যার কোম্পানিকে পার্টনারশিপ করে যাতে করা হয়, যাতে নলেজটা ট্রান্সফার করা হয়, এটা নিয়ে আমরা ডিসকাশন করছি এবং কিছুটা আমরা অগ্রগতি করেছি যে পরিকল্পনা মন্ত্রণালয় আলোচনা করছেন যে আসলে এটা কিভাবে বাস্তবায়ন করা যায়। আমরা আশা করছি খুব শীঘ্রই এই জিনিসটা আসবে, যেহেতু মাননীয় অর্থমন্ত্রী মহোদয় ইতিমধ্যে বলেছেন যে আন্তর্জাতিক টেন্ডারে এটা স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে সুযোগ দিতে হবে। তো আমরা আশা করছি এই ওনার যে প্রত্যাশা সেটা বাস্তবায়ন খুব শীঘ্রই হবে। ধন্যবাদ। আমাদের ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স মুশফিকুর রহমান। ধন্যবাদ। ফারহানা আপা যেটা আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলছিলেন যে আমাদের লোকাল সফটওয়্যার কোম্পানি এর যখন আমরা ক্রয় করছি তখন একটা ব্র্যান্ডিং ইস্যু আছে। কেন করছি না, একটা হচ্ছে সরকারি বেসরকারি খাতে, আবার যদি সরকারি খাতের কথা চিন্তা করি প্রায় আমরা বিভিন্ন টেন্ডার গুলিতে দেখি বিভিন্ন কনসাল্টিং কোম্পানি বা যখন প্রতিষ্ঠান যখন কিনছেন সরকারি তখন এত অপ্রতুল বাজেট ধরে রাখে যখন এটা লোকাল সফটওয়্যার হয়, এটা সাস্টেনেবলই হয় না একেবারে। তারপরে কিছুদিন পরে বলবে যে আসতে করে তোমরা লোকাল কোম্পানিগুলি পারছো না। আমরা একটা উদাহরণ দেখেছি, কনসাল্টিং এর জন্য 8 কোটি টাকা রেখেছে কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য 7 কোটি টাকা রেখেছে। এটা তো সিম্পলি 2.5 গুণ হওয়া উচিত, 2.5 থেকে 3 গুণ হওয়া উচিত। এই যে বেসিক থাম্ব রুল গুলি আসা হচ্ছে না। আমাদের সভাপতি সাহেব অলরেডি বলছেন যে এই বাজেটে যে আমাদের বাড়লো 20%, তাহলে আমাদের সফটওয়্যার খাতে আমাদের লোকাল সফটওয়্যার কোম্পানির জন্য কত টাকা রাখা হয়েছে লোকাল সফটওয়্যারের জন্য, এটা কোনো উল্লেখ নেই। আপনারা খেয়াল করবেন যে প্রায় 200-150 কোটি টাকা বড় বড় প্রকল্পে হার্ডওয়্যার থাকছে, সেখানে সফটওয়্যার থাকবে 10-15 কোটি টাকা। এবং সে সাথে যেটা আমাদের শোয়েব সাহেব বললেন যে এমন সমস্ত ক্লজ ঢুকিয়ে রাখা হয় যার করে আমরা কিছুতেই লোকাল কোম্পানিগুলি সেখানে পার্টিসিপেট করার জন্য অসম্ভব হয়ে যায়।
এবং এমনও উদাহরণ আছে যে আমাদের লোকাল কোম্পানিগুলো এখানে কাজ করছে, কিন্তু তারপরও কেন জানি বিদেশি কোম্পানির কাছে চলে যাচ্ছে। এই বিষয়ে আমরা আপনারা যারা সাংবাদিক ভাই আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যদি এই জিনিসগুলিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের লোকাল কোম্পানিগুলির জন্য সাস্টেইনেবল সফটওয়্যার তৈরি করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, সাস্টেইন করা। ধন্যবাদ। ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে গোলাম দস্তগীর তাহিদ উনি বোধহয় হাত তুলেছেন। তহিদ ভাই, আপনি কিছু বলবেন? আনমিউট করে নিয়ে একটু বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আসলে জানতে চাচ্ছি যেটা আপনাদের যে বাজেট রিয়েকশন দিচ্ছেন আজকে, এটা আপনারা অনেক আগেই সরকারের কাছে বাণিজ্য মন্ত্রণালয়, তারপরে হচ্ছে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকেও আপনারা অনেকগুলো প্রস্তাবনা দিয়েছেন, যেটা আজকে আপনারা বাজেট প্রেস কনফারেন্স প্রতিক্রিয়াতে জানাচ্ছেন যে আপনাদের প্রস্তাবনাগুলা অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হয়েছে। তো আমরা যতদূর জানি, দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছি, আপনাদের সাথে আছি, আপনারা প্রায় পায়োনিয়ার একটা অ্যাসোসিয়েশন, যেখানে ডিজিটাল বাংলাদেশের সাথে আপনারা ক্লোজলি কাজ করছেন, কয়েকটা মিনিস্ট্রির সাথে, আইসিটি ডিভিশন, তারপর হচ্ছে টেলিকম মিনিস্ট্রি, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের সাথে আপনারা প্রচুর মিটিং সিটিং করেছেন। তো আমি জানতে চাচ্ছি আপনাদের যে প্রস্তাবনাগুলো, এটা আসলে উপেক্ষিত হওয়ার কারণ কি? আপনারা কি যথাসময়ে প্রস্তাবনাগুলো দিতে পারেননি, নাকি আপনারা আসলে প্রস্তাবনাগুলো আসলে আপনাদের মধ্যেই ছিল না, আপনারা আসলে পৌঁছানি নাই প্রস্তাবনাগুলো? এগুলো উপেক্ষিত হওয়ার কারণটা কি? আর এই ক্ষেত্রে আপনারা আপনাদের যে 1000+ মেম্বার, এদেরকে আপনারা কিভাবে আসলে এই বাজেটে উপেক্ষিত হলো, ওদেরকে কিভাবে এই সুবিধা আপনারা দিবেন? আপনারা যেহেতু বোর্ডে আছেন, আপনারা ইসিতে আছেন, এক্ষেত্রে তো আপনাদের দায় দায়িত্বের জায়গাটা আরো কঠিন হয়ে যাচ্ছে। সেই জায়গাটাই আমি জানতে চাচ্ছি যে এটা আপনারা কিভাবে ওভারকাম করবেন, এবং যেহেতু বাজেটে উপেক্ষিত হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা এখন কি সুযোগ আছে কিনা ওই জায়গাগুলোতে, যেখানে অ্যাটলিস্ট 2-3টা আপনাদের যে ভালো প্রস্তাবনা ছিল, যেটা মেম্বারদের জন্য, ইন্ডাস্ট্রির জন্য, ইভেন দেশের জন্য ফলপ্রসূ হতো, এই জায়গাটাই আপনারা কিভাবে কাজ করছেন বা ভবিষ্যতে কাজ করবেন বলে আপনারা পরিকল্পনা করছেন, একটু যদি জানান। জি, অনেক ধন্যবাদ। না, আপনি ঠিকই বলেছেন যে আমরা কিন্তু এই প্রস্তাবনাগুলো অনেক আগেই জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থমন্ত্রীর কাছে আমরা এটা পেশ করেছি। কিছু কিছু বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সাথেও আলোচনা করেছি, তাদের কাছেও আমরা লিখিতভাবে জানিয়েছি। সুতরাং এটা কোনো মানে ইয়ে না যে আমরা এটা প্রস্তাবনা দিতে দেরি হয়েছে, এটা অনেক আগেই দেওয়া হয়েছে। আমার মনে হয় যে 1 নম্বর কথা, এবারের বাজেটে আমরা যে কথাগুলো বললাম, মানে আজকে আমি যে লিখিত বক্তব্য যেগুলো বললাম, এখানে বেশিরভাগই দেখবেন যে হয়তো স্পষ্টীকরণ প্রয়োজন আছে। সো আমরা এখানে বেসিস থেকে আসলে আশাবাদী যে আপনারা যখন এই কথাগুলো একটু লিখবেন, আমাদের এই প্রতিক্রিয়াটা যখন জানাবেন নীতি নির্ধারকদেরকে, তারা যখন জানতে পারবে, তারা তখন হয়তো এই স্পষ্টীকরণটা আরো ভালোভাবে করবেন। সো এখানে বাজেট বরাদ্দ, যেমন আমরা বলছি যে বাজেট বরাদ্দ একটা বড় রাখা হয়েছে এই খাতে, কিন্তু আমাদের যে লোকাল ইন্ডাস্ট্রি এখানে কি বেনিফিট হবে সেটা আমরা এখনো বুঝতে পারছি না। সো এই ধরনের যে ক্লারিফিকেশন গুলো, এগুলো হয়তো আমরা এর মধ্যে আমরা পেয়ে যাব, বাজেট অধিবেশনেও আমরা হয়তো চলে আসবে আশা করছি। এবং কয়েকটি বিষয় যেগুলো হয়তো অন্যান্য সেক্টরের সাথে কনফ্লিক্টিং, সেগুলো হয়তো সরকার এই অধিবেশনে আলোচনার মাধ্যমে হয়তো সেগুলোকে রিজলভ করবেন বলে আমি আশা করছি। সো আমরা অপটিমিস্টিক, বিকজ আমরা জানি যে সরকারের একটা ম্যান্ডেট রয়েছে ডিজিটাল বাংলাদেশ তৈরি করার, এবং এই খাতকে সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। সো আমরা আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে কিভাবে আরো এনরিচ করতে পারি, আরো এক্সপ্যান্ড করতে পারি, আমাদের জনসম্পদ কিভাবে আরো বাড়াতে পারি, এই বিষয়ে আমরা আসলে কিছু এই বাজেটের মধ্যে থেকে যেভাবে ঘোষণা করা হয়েছে, এর মধ্যে থেকে এটা করা সম্ভব। সো সেটার মধ্যে আমরা আরেকটু স্পষ্টীকরণের কথা বলছি, এবং সেজন্যই আপনাদের আসলে এখানে হেল্প লাগবে। আপনারা যদি এই কথাগুলো, আমাদের এই রিয়াকশন গুলো, আমাদের এই সাজেশন গুলো, দাবিগুলো যদি আপনারা একটু লেখেন বা প্রচার করেন, তাহলে হয়তো এগুলো নীতি নির্ধারকদের কাছে পৌঁছাবে। আচ্ছা, আলমাত আরেকটু ইন্টারাপ্ট করি লাস্টলি, যেটা হচ্ছে আপনারা এই যে অন্যান্য বাজেট পরবর্তী সংগঠনগুলো যৌথভাবে যে 5টা-6টা সংগঠন আছে, সবাই মিলে একটা বাজেট প্রতিক্রিয়া দেন, এবার কি আপনাদের এরকম পরিকল্পনা আছে কিনা যে সবাইকে নিয়ে উইথ মিডিয়া এরকম একটা প্ল্যান করবেন, বা আছে কিনা?
হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এটা তো হচ্ছে আজকে যেটা আমরা করলাম এটা ইমিডিয়েট রিয়াকশন, আমাদের বেসিসের আমাদের যে ইমিডিয়েট রিয়াকশন। এরপরে আমরা যেটা করব আমাদের অন্যান্য যারা যেই অ্যাসোসিয়েশন গুলো আছে তাদের কথাগুলো, তাদের প্রতিক্রিয়াগুলো একসাথে কম্পাইল করে আমরা একটা যৌথভাবে আরেকটা হয়তো আমরা প্রতিক্রিয়া জানাবো। আজকে এটা হচ্ছে আমাদের ইমিডিয়েট যে ইনস্ট্যান্ট রিয়াকশন। লেনিন ভাই কি কিছু বলতে চাচ্ছেন? না না, আলামিন দেওয়ান আর টেক শহর। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। আনোজ ভাই, মানে খুব ছোট প্রশ্ন একদম। আপনারা এমনি 2024 সাল পর্যন্ত কর অবকাশ পাচ্ছেন না আপনারা? সেটা তো আছে। জি আছে। আচ্ছা, এটা তো আপনাদের বড় অ্যাচিভমেন্ট, মানে কন্টিনিউয়াসলি যেহেতু আছে। আমরা অন্যান্য খাতগুলো তো দেখে আছি, টেলিকম খাত বা আইসিটি বা ই কমার্স, এবারে বাজেট স্পেসিফিক করে আসলে ওরকম করে খাতগুলোতে অনেক কিছুই আসে নাই। কিন্তু আপনারা দীর্ঘ সময় তো অনেক কিছু আর্নও করছেন, মানে পাইছেন অনেক কিছু গভর্নমেন্ট থেকে। জি, আমরা যেটা বলেছিলাম এবারের প্রস্তাবনায় যে 2024 পর্যন্ত যেটা আছে এটাকে 2030 পর্যন্ত এক্সটেন্ড করার। তার কারণটা হচ্ছে যে আমরা আমাদের সামনে কিছু টার্গেট রয়েছে এবং সেই টার্গেট গুলোর জন্য আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা গত 1.5 বছরে যে পিছিয়ে গেছি সেটাকে মেক আপ করার জন্য আমাদের এই ইন্ডাস্ট্রিতে বেশ কিছু ইনভেস্টমেন্ট প্রয়োজন, লোকাল ইনভেস্টমেন্ট এবং বিদেশি ইনভেস্টমেন্ট। সো ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য যদি একটা ট্যাক্স হলিডে তারা দেখে যে 2030 পর্যন্ত একটা লং টার্ম ট্যাক্স হলিডে, তখন ইনভেস্টমেন্টটা বেশি করে আসবে। সেটা কথা চিন্তা করে আমরা বলেছিলাম যে 2030 পর্যন্ত এটাকে এক্সটেন্ড করতে, এবং এই এক্সটেনশনটা এখনই করা দরকার, ঘোষণাটা এখনই আসা দরকার। এটা যদি 2024-এ গিয়ে বা 23-এ গিয়ে আসে তখন কিন্তু বেশি দিন আরো 2 বছর পিছাবে। হ্যাঁ, তো না তখন যদি সরকার বলে যে আরো এক্সটেন্ড করা হলো 2030 পর্যন্ত, সেটা খুব একটা লাভ হবে না। তার কারণ হচ্ছে যে এখন যদি এই ঘোষণাটা দেওয়া হয় তাহলে এই যে আগামী 9-10 বছর যে একটা হলিডে পাওয়া যাবে, এই জিনিসটা কিন্তু এই লং টার্ম হলিডেটাকে ইনভেস্টররা খুব ভালো চোখে দেখবে এবং তারা আকৃষ্ট হবে এখানে ইনভেস্ট করার জন্য, দেশি ইনভেস্টর এবং বিদেশি ইনভেস্টর। সো এই জন্য আসলে আমাদের এই ঘোষণাটা কিন্তু দরকার যে 2030 পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে। হ্যাঁ, এবং আইসিটি পলিসিতে আমাদের যেটা আইসিটি পলিসি আছে সেখানে অলরেডি যেটা ক্যাবিনেটে পাস হয়েছে সেখানে কিন্তু এটা অলরেডি প্রস্তাবনা দেওয়া আছে, এটা যে 2030 পর্যন্ত একটা ট্যাক্স হলিডে রাখার। আলোচ ভাই, এমনি আপনাদের আমার মানে অসফলতার কিছু দেখছি না আমি, কারণ অনেক কিছু আর্ন করছেন আর যেগুলো দাবি তুলছেন সেগুলো হয়তো আপনারা এবার পারেন না, সামনের বার পারবেন। আমার একটু জানার ইচ্ছা যে আপনারা যে কোভিড মানে সময়ে যে অনুদানগুলো পাওয়ার কথা ছিল, মানে গভর্নমেন্ট তো অনেক মানে সহায়তা গুলো দিয়েছে আপনাদের, 2% ইয়েতেও আপনাদের, সুদেও তো আপনাদের মানে বিভিন্ন ভাবে সহযোগিতা করার কথা, ফান্ডিং করার কথা, সেগুলোকে আপনারা অ্যাচিভমেন্ট করতে পারছেন, ঠিকঠাক মতো পাইছেন? মানে বা এই বাজেটেও বড় একটা ফান্ড আছে, সেখানেও কি আপনাদের মানে কোনো আপনাদের বিষয়ে কোনো পরিষ্কার কোনো কিছু বলা হয়েছে কিনা, সফটওয়্যার খাত? জি না, আপনি যেটা প্রথম এটা বললেন যে আমরা কোনো অনুদান বা কোনো রকম সাহায্য পেয়েছিলাম কিনা কোভিড এর কারণে, না আমরা কিন্তু কোনো রকম অনুদান পাইনি। যদিও আমাদের একটা ওই কোভিড এর সময় আমরা প্রথম দিকে আমরা কিন্তু অনুদানের কথা বলেছিলাম, আমরা সেই অনুদানটা পাইনি। আমরা পরবর্তীতে যেটা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেই স্টিমুলাস প্যাকেজ গুলো ঘোষণা করেছিলেন সেই স্টিমুলাস প্যাকেজটা আমরা অ্যাক্সেস করতে চেয়েছিলাম, কিন্তু সেটাও আমরা পারিনি। এটা নিয়ে আমরা এর আগেও অনেকবার কথা বলেছি, আপনিও জানেন। ব্যাংকগুলো আমাদেরকে লোন দিতে চায়নি, বিকজ আমাদের আগের আমাদের যে কোম্পানিগুলো আছে তাদের ক্রেডিট হিস্ট্রি ছিল না, তাদের বরোয়িং হিস্ট্রি ছিল না, এবং বরোয়িং হিস্ট্রি না থাকার আরেকটা বড় কারণ হচ্ছে যে তারা সবসময় জামানত চায় ব্যাংক। আমাদের তো জামানত হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সো ইন্টেলেকচুয়াল প্রপার্টির ভ্যালুয়েশন না থাকার কারণে তারা কখনো বড় করতে পারেনি, লোন নিতে পারেনি, এবং সেই কারণে তাদের কোনো ক্রেডিট হিস্ট্রি তৈরি হয়নি। তো যাই হোক, সেই জন্য আমরা সরকার ঘোষিত যে প্রণোদনা প্যাকেজ সেখান থেকে আমরা খুব একটা বেশি সুযোগ আমরা নিতে পারিনি। যদিও বেসিস থেকে আমরা আলাদাভাবে কয়েকটি ব্যাংকের সাথে আলাদাভাবে চুক্তি করে অ্যারেঞ্জ করে আমরা আমাদের মেম্বারদের জন্য লোনের ব্যবস্থা করেছিলাম, জামানতবিহীন লোনের ব্যবস্থা করেছিলাম, কিন্তু সেটা সরকারি প্রণোদনার বাইরে। সো সেই বিষয়ে আমরা পাইনি। আর আরেকটা জানি কি বললেন আপনি, কি কোয়েশ্চেন ছিল? এবারের বাজেটে মানে এবারের বাজেটে হচ্ছে যেটা বললাম যে আমাদের বড় একটা
মানে যেহেতু দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় গত বছরে যে ঘোষণা করা হয়েছিল তার থেকে আরো 20% বেশি এবারের বাজেট বরাদ্দ, একটা ডেফিনেটলি একটা ভালো জিনিস, ভালো দিক। কিন্তু আমরা যেটা এখনো বুঝতে পারছি না যে এই যে এত বড় যে একটা বরাদ্দ বা বাজেট, সেই বাজেটের মধ্যে আমরা আমাদের ইন্ডাস্ট্রি কিভাবে বেনিফিটেড হবে বা আমরা এই ইন্ডাস্ট্রি কিভাবে এইটার আমরা সুযোগটা নিতে পারবো, এইটারই আমরা স্পষ্টীকরণ করতে বলছি, অনুরোধ জানাচ্ছি যে আমাদেরকে যদি আমরা যদি দেখি যে বিভিন্ন খাতে যে বিভিন্ন যে প্রজেক্ট, ডেভেলপমেন্ট প্রজেক্ট যেগুলো হচ্ছে, অন্যান্য মন্ত্রণালয় যেগুলো হচ্ছে, সেখানে আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে কিভাবে সম্পৃক্ত করা যায়, এই ধরনের কোনো একটা দিক নির্দেশনা যদি আমরা পাই, তাহলে আমার মনে হয় এটা আসলে সত্যিকার অর্থেই মানে এটা আমরা বলবো যে এটা একটা খুবই ভালো পদক্ষেপ হচ্ছে আর কি। আলোচ আমি আর 1 মিনিট সময় নিতে পারি বা 30 সেকেন্ড? বলেন বলেন। আলোচ ভাই, যেটা আপনি যেটা বললেন যে মানে আপনার টেন্ডারে বা অন্যান্য যে লোন করতে গেলে যে আপনারা মানে আপনাদের আইডেন্টিফিকেশনের জায়গাটা, আমি যদি বলি ভুল না করি, যে আপনারা সফটওয়্যার খাতে যে এটা একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটাকে অ্যাসেট হিসেবে ধরে মেজারমেন্ট করা, এক্ষেত্রে বাজেটও তো আপনাদের রেকগনাইজ করছে, আপনাদের মানে স্বীকৃতি দিচ্ছে, বা অন্যান্য সব জায়গাগুলো থেকে, গভর্নমেন্টের সব জায়গাগুলো থেকে আপনারা অ্যানাউন্সমেন্ট পান যে না আপনাদের একটা সেপারেট খাত, আপনারা তো মানে অগ্রাধিকার খাতও আপনারা একসময় পেয়েছেন। সেক্ষেত্রে এই জায়গাগুলোর সমস্যাটা কেন, মানে বাজেটের ক্ষেত্রে আপনাদের করণীয় কি? এবং এটার সাথে যুক্ত করে বলতে চাই, এই মুহূর্তে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোভিড সংক্রান্ত জায়গা থেকে রিকভারি করা। সেক্ষেত্রে মানে যদি বলেন যে এক কথায় আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, মানে কি পাওয়া উচিত ছিল আপনাদের এই বাজেটে? ধন্যবাদ। আলামিন ভাই, যেটা আসলে হয় কি, সত্যি কথা বলতে, যে আইটি, আইসিটি, তথ্য প্রযুক্তি এই নিয়ে কথা বলাটা না, সত্যি কথা আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, খুব ফ্যাশনেবল। মানে আইটি ছাড়া আমরা চলতে পারতাম না। গত 1 বছর, আমরা 1.5 বছর আমরা আইটির উপর নির্ভর করে সবকিছু জীবনযাত্রা চালিয়েছি। এগুলো সবাই কিন্তু বলে, আমাদের সরকার থেকেও বলেন, নীতি নির্ধারকরাও বলেন, আমরা তো বলি। কিন্তু প্রবলেম হচ্ছে যখন আমরা এগুলোর মানে অ্যাকচুয়াল বাস্তবায়ন বা অ্যাকচুয়াল কিছু মানে অন দ্য ফিল্ড রিয়েলিটিতে আমরা দেখি, তখন আসলে আমরা দেখি না যে এটার রিফ্লেকশনটা সেভাবে এসছে। যেমন আমি বললাম যে এবারের বাজেটে আমরা সাইজটা অনেক বড় দেখছি, যে আমাদের তথ্য প্রযুক্তির মানে খাতে যে বরাদ্দটা, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির এখান থেকে কি লাভ হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। যেমন একটা বড় জিনিস ছিল যে আমাদের এই যে আপনার স্কিল ডেভেলপমেন্ট, আইটি স্কিল ডেভেলপমেন্ট, এখানে যে একটা বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, অথচ এইটার উপরে কিন্তু এখন দেখেন আপনি ভ্যাট ট্যাক্স মিলিয়ে কিন্তু 27% বেশি কর দিতে হয়। সো এই 27% কর মানে কেন দেওয়া হবে যেখানে এটা একটা প্রায়োরিটি সেক্টর? সো আমার কথা হচ্ছে যে যদিও আমরা এই তথ্য প্রযুক্তি খাতকে আমরা পছন্দ করি, মানে আমি বলছি যে সবার, সরকার থেকে বা আমি পুরো দেশের কথা বলছি, যে এটা নিয়ে আমরা সবাই কথা বলি, এটার উপরে আমরা কাজ করি। এই যে আজকে সংবাদ সম্মেলনে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করেই করছি, সবকিছুই আমরা স্বীকার করি ঠিকই, কিন্তু সেটার রিফ্লেকশন যাতে আমরা ঠিকমতো দেখতে পাই বাজেটে, এটাই আর কি অনুরোধ আর কি। ধন্যবাদ, শুভকামনা রইল। আলমাজ ভাইয়ের সাথে একটুখানি অ্যাড করতে চাই, যেহেতু এই প্রসঙ্গটা চলেই আসলো। সেটা হচ্ছে যে দেখেন, প্যাকেজগুলো যে স্টিমুলাস প্যাকেজের মধ্যে আমরা নাই, আইটি সেক্টরকে দেওয়া হয়নি সেভাবে। বেসিস ব্যাংকগুলোর সাথে যে অ্যারেঞ্জমেন্ট করে কোম্পানিগুলোকে লোন নেওয়ার সুবিধা করে দিয়েছে, সেখানে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন যেই ফর্মুলায় একটা অর্গানাইজেশনকে লোন দেয়, এবং আমাদের আইটি কোম্পানিগুলো যেভাবে গড়ে উঠেছে বা আইটি কোম্পানিগুলো যেভাবে চলে, যেটা ইন্টালেকচুয়াল প্রপার্টির কথা বলা হলো, সেই জিনিসগুলোকে কনসিডার করে লোনের প্রসেসটা কিন্তু এখনো অনেক কমপ্লেক্স। এবং যেটা বলতে চাই যে আপনার লোন নেওয়ার বিষয়ে কিন্তু কোম্পানিগুলো আগায় না। এটার একটা কারণ হচ্ছে যে ব্যাংকগুলো যেইভাবে করে যেই ফর্মুলায় লোনটা দিতে চায়, সেই ফর্মুলার অনেক ডকুমেন্টেশনই হয়তো আমাদের কোম্পানিগুলো দিতে পারবে না বা দেওয়া সম্ভব না। অন্য একটা সেক্টর যেভাবে সেই জিনিসগুলো রেডিলি দিতে পারে, এই সেক্টরের যে অ্যাসেট, সেই অ্যাসেট থেকে শুরু করে এখানে ম্যান পাওয়ারকে যেভাবে করে পেমেন্ট করা হয়, সেই জিনিসগুলোকে মাথায় রেখেও যদি লোনের ব্যবস্থাটা করা হতো। আমি আরো আগের দিকে যেতে চাই, ইএসএফ দেওয়া হচ্ছে এখন প্রত্যেকটা জায়গায়, কিন্তু এই সেক্টরটাকে মাথায় রেখে কিছু জিনিস পরিবর্তন করা খুবই প্রয়োজন। যেটা আমরা তুলে ধরেছি সিপিটিউর কাছে, যে সরকারি কাজের প্রকিউরমেন্টের ক্ষেত্রে
আইসিটি প্রোডাক্ট সার্ভিসেস এর প্রকিউরমেন্টের টেমপ্লেটটাই ডিফারেন্ট হওয়া দরকার। তো এই জিনিসগুলো যতদিন পর্যন্ত আসলে জায়গা মতো না বসবে ততদিন পর্যন্ত এই সেক্টরের আসলে সুবিধাগুলো পাওয়া কঠিন হয়ে যাবে। হয়তো আমরা শুনবো যে অনেক বড় বরাদ্দ এসেছে যেখান থেকে কোম্পানিগুলো লোন পেতে পারে, কিন্তু যে খুব পোটেনশিয়াল কোম্পানিও কিন্তু লোন পাবে না, কারণ তার সেই ডকুমেন্টেশন নাই, তার যে প্রোডাক্ট সার্ভিসেস আছে সেটা ব্যাংক আসলে প্রোডাক্ট বা সার্ভিস হিসেবে কনসিডার করতে পারছে না, কারণ এটা দেখাও যায় না। এইগুলো কথা আমি বলতে চাই না, পুরোনো কথা আপনারা সবাই জানেন। হ্যাঁ, সো এই জিনিসগুলো একটু আপনাদের মাধ্যমে যাওয়া দরকার। যেই অর্গানাইজেশন গুলোর জন্য অর্গানাইজেশন গুলো আমাদের সাপোর্ট অর্গানাইজেশন হওয়া দরকার, হওয়ার কথা ছিল এতদিনে, সেই অর্গানাইজেশন গুলোর ভিতরে যে চেঞ্জটা দরকার ছিল আইটি সেক্টরকে সাপোর্ট দেওয়ার জন্য, সেই চেঞ্জ গুলো আমরা দেখতে পাচ্ছি না। সেই চেঞ্জ গুলো আসা খুবই প্রয়োজন। আর একটা হচ্ছে উইমেন এন্টারপ্রেনার তৈরি আইসিটি ক্ষেত্রে খুবই কঠিন কাজ, কিন্তু কথা হচ্ছে যে বরাদ্দের কথা আমরা এবারও বলেছি 2% লোনের জন্য 300 কোটি টাকা বরাদ্দের কথা বলেছি, কিন্তু সেটা আমরা দেখছি না। আমরা কিন্তু প্রত্যেক বাজেটেই কিন্তু উইমেন এন্টারপ্রেনারদের জন্য একটা লোন একটা বরাদ্দ থাকে, লোন অথবা বরাদ্দ থাকে, কিন্তু সেটার কত পার্সেন্ট আসলে উইমেন এন্টারপ্রেনার পর্যন্ত পৌঁছায়? এটা আইসিটি খাতের মতোই ওই বরাদ্দটাই রয়ে যায়, কিন্তু কেউ এটা নিতে পারে না। তার কারণ হচ্ছে যে কমপ্লেক্স ফর্মটা তাকে ধরিয়ে দেওয়া হয়, এটা আসলে একটা মেয়ের পক্ষে ফিল আপ করে, একটা পুরুষ উদ্যোক্তার পক্ষেও ফিল আপ করে দেওয়াটা অনেক কঠিন। সো এই কথাগুলো আসলে আপনাদের মাধ্যমে যদি বারবার করে একটু তুলে ধরা যায়, আমার মনে হয় যে আমরা যে কঠিন রাস্তাটা দিয়ে হাঁটছি সেটা হয়তো কিছুটা সহজ হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ আপা। আর কোনো প্রশ্ন কি কারো আছে? ইন দ্য মিন টাইম আমি আরেকটু বলি জিনিসটা, এই জিনিসগুলো আগেন যেটা আমরা বারবার করে বলছি যে আপনারা যদি একটু এ নিয়ে লেখেন বা এ নিয়ে কভার করেন তাহলে ইন্ডাস্ট্রির জন্য এটা আসলে সুফল বয়ে আনবে। এই যে যেমন আমরা বাজেটে দেখছি যে বিভিন্ন যে ডেভেলপমেন্ট প্রজেক্টে বরাদ্দ আছে বা বিভিন্ন মন্ত্রণালয়, এজেন্সি, অধিদপ্তর এগুলোতে যে বরাদ্দগুলো আছে সেখানে কিন্তু মানে স্পষ্ট করে বলা নাই যে সফটওয়্যার বা সফটওয়্যার সার্ভিস প্রকিউরমেন্ট বা মেইনটেনেন্সের জন্য এত টাকা বাজেট। সো দেখা যাবে যে সেগুলো হয়তো সবই খরচ হচ্ছে, কিন্তু সফটওয়্যারে হয়তো দেখা যাচ্ছে যে বা মেইনটেনেন্সে দেখা যাবে যে সেরকম কোনো হয়তো খুব নমিনাল একটা কিছু শেষ পর্যন্ত খরচ করা হবে। তাতে কিন্তু কোনো যেমন কোনো সত্যিকার অর্থে উপকারও আসবে না মানে সেই প্রজেক্টের, এবং সেখানে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিরও ডেভেলপমেন্ট কিন্তু হবে না। সো এবং এর ফলে কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশনও হবে না। সো এইখানে আমরা বারবার করে বলছি যে সরকার যে বিভিন্ন প্রজেক্ট গুলোতে বাজেট রেখেছেন, এবং আমরা আগেও এছাড়াও আরেকটা যেটা বলেছিলাম যে মেগা প্রজেক্ট যেগুলো আছে আমাদের, এই যে মেট্রো রেল হচ্ছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, এই ইত্যাদি, এই যে বড় আমাদের এয়ারপোর্ট টার্মিনাল হচ্ছে, এইসব যে বড় বড় প্রজেক্টে এইখানে তথ্য প্রযুক্তি, সফটওয়্যার এবং আইটি এনেবল সার্ভিসেস এর একটা অনেক বড় কিন্তু ডিমান্ড রয়েছে। আমরা কিন্তু ঠিকমতো জানি না যে এই প্রকিউরমেন্ট গুলো কিভাবে হচ্ছে বা এখানে এটার মানে কি প্রক্রিয়ায় হচ্ছে, এবং আমাদের স্থানীয় বাজারের কোম্পানিগুলো কিন্তু এর সাথে কিন্তু সম্পৃক্ত না, জড়িত না। সো এইখানে সরকারের আমার মনে হয় একটু নজর দেওয়া দরকার, এবং এই বাজেটের মাধ্যমে যে প্রজেক্ট গুলো আছে, বাজেটে যে বরাদ্দগুলো আছে, সেখানে সফটওয়্যার এবং আইটিএস এর যে মানে তার জন্য যে আলাদাভাবে বরাদ্দ, এটা যদি আলাদাভাবে স্পষ্টীকরণ করা যায়, আমার মনে হয় ইন্ডাস্ট্রির জন্য সেটা উপকারে আসবে। আলমাজ ভাই, আমার লাস্টলি একটা ইনফরমেশন জানা দরকার, একটু কি বলা যাবে? বলেন, চেষ্টা করি। আচ্ছা, আমি যেটা আমাদের যে 2020 থেকে যে করোনাকালীন পরিস্থিতির পর থেকে আমাদের যে লকডাউন, করোনা, বিভিন্ন যে রেস্ট্রিকশন আসছে, আমরা জেনেছি বা কিছু তথ্য আমাদের কাছে আছে যে বিশেষ করে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে প্রচুর লোকের চাকরি হারিয়েছে বা কর্মসংস্থান হারিয়েছে। তো এই ক্ষেত্রে বর্তমানে এরপরে আবার তো পরিস্থিতি টাইম টু টাইম আস্তে আস্তে রিকভার হচ্ছে, আপনাদের বেসিস বা অন্যান্য সফটওয়্যার কোম্পানিগুলো বা রিলেটেড প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে ফিজিক্যাল অফিস দিকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি পরিমাণ লোকজন কর্মসংস্থান বা চাকরি হারিয়েছে, এবং ওই পরিস্থিতি আস্তে আস্তে যখন ভালোর দিকে যাচ্ছে, আবার এই লোকগুলা কি পরিমাণ আবার রি এমপ্লয়মেন্ট পাচ্ছে, এইরকম কোনো প্রেডিকশন বা এরকম কোনো তথ্য আপনি আমাদেরকে দিতে পারেন কিনা? কি পরিমাণ চাকরি হারিয়েছে এবং কি পরিমাণ পেয়েছে, মাঝখানে কতগুলো লোক এখন এই চাকরিজীবী লোক এখন বেকার আছে, বিশেষ করে বেসিস
আপনাদের মেম্বার প্রতিষ্ঠানগুলো, এরকম কোনো ডেটাবেস আপনাদের কাছে আছে কিনা, বা এরকম একটা কোনো আমাদেরকে দিতে পারেন কিনা? কোভিডের কারণে সাবজেক্টের সাথে না আর কি। না, ঠিক আছে। সো মানে কোভিডের কারণে কিন্তু একটা বড় লোকাল মার্কেটে যারা কাজ করেন তাদের একটা বিরাট সেটব্যাক হয়েছে, এবং এখনো সেইটা কিন্তু চলছে, সেই রিকভারিটা কিন্তু এখনো হয়নি। যদিও আমরা আশা করেছিলাম যে হয়তো এবছরের শুরু থেকে হয়তো সেটা আবার টার্ন অ্যারাউন্ড করবে, কিন্তু আবার যেহেতু নতুন ওয়েভ আসলো, নতুন করে আবার লকডাউন শুরু হয়ে গেল, সো এইটা এখনো রিকভার করেনি, এবং আমাদের কেন জানি আশঙ্কা হচ্ছে যে এটা আরো অনেকদিন চলবে। সো এখানে দেখা গেছে যে আমি আগেই বলেছি যে ট্রেনিং সেন্টার গুলো কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে। এইসব অনেক কোম্পানিতে ধরেন প্রায় 50% তারা হয়তো রিডিউস করে নিয়ে আসছে তাদের সাইজ। সো এই জিনিসগুলো আসলে আমাদেরকে, আমরা কিভাবে তাদেরকে উৎসাহ দিয়ে, কিভাবে আরো ইনসেনটিভ দিয়ে আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, আমাদের যে যারা এই আইটি প্রফেশনালস আছে যারা এখন ধরেন চাকরি হারিয়েছে, যেটা আপনিও বললেন, তাদেরকে আমরা কিভাবে আবার কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি, সে বিষয়ে আসলে আমাদেরকে এটা চিন্তা ভাবনা করতে হবে। এই যে আমরা বলেছিলাম যে 2030 পর্যন্ত একটা ট্যাক্স হলিডে, এটা হলে যেটা হতো, এখানে দেখা যেত যে অনেক নতুন করে ইনভেস্টমেন্ট আসছে, এবং মানে দেশের এবং বিদেশের ইনভেস্টমেন্ট আসছে। তো তখন কিন্তু দেখা যেত যে অনেক নতুন কর্মসংস্থান সৃষ্টি হতো। সো এই বাজেটে আমরা আশা করব যে এখন যে আলোচনা হবে বাজেট অধিবেশনে, এখানে এগুলো কনসিডার করে আমাদের স্থানীয় বাজারকে কিভাবে এক্সপ্যান্ড করা যায়, কিভাবে আরো সুযোগ সৃষ্টি করা যায়, বিদেশি প্রকিউরমেন্টে, মানে আই মিন সরকারি প্রকিউরমেন্টে বিদেশি কোম্পানিকে প্রায়োরিটি না দিয়ে দেশীয় কোম্পানিকে দিয়ে সেই কাজটা কিভাবে করানো যায়, এই দিক নির্দেশনাগুলো আমরা এই বাজেটের রিফ্লেকশনটা দেখতে চাই। ঠিক আছে, আমি আশা করছি এগুলো নিয়ে কাজ করবেন, যারা চাকরি হারিয়েছে ওদের জন্য। আপনারা সবাই এইটা নিয়ে যদি একটু লেখেন আর কি, মানে এই বাজেট আজকে না হলেও এর পরবর্তীতেও যদি এগুলো নিয়ে একটু লেখেন, আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করতে পারি। কিন্তু আমার মনে হয় আপনাদের কাছ থেকে যদি এগুলো আসে, তাহলে কিন্তু এইগুলো তাদের মানে নীতি নির্ধারকদের কানে এগুলো পৌঁছাবে আর কি, তারা উপলব্ধি করতে পারবে। শুধু আমরা তো বলি, সবসময় বলি, কিন্তু আপনারাও বললে এটা লাভ হবে আর কি বেশি। এটার যদি একটা ফর্মাল, যদি আপনারা ইয়েতে যান যে কি রকম চাকরি হারিয়েছে, এটা যদি একটা লিস্ট আউট আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে আপনারা যদি মিডিয়াতে ছাড়েন, ইভেন মিনিস্ট্রি গুলোতে ছাড়েন, তারপরে হচ্ছে কোম্পানিগুলো আবার যারা রিক্রুটমেন্টে যাচ্ছে ওদেরকে একটা কোন রকম একটা নোটিশ যদি করা থাকে যে আগে প্রায়োরিটি হচ্ছে যারা চাকরি হারিয়েছে তাদেরকে, তোমাদেরকে এমপ্লয়মেন্ট করতে হবে, এইরকম যদি কিছু দিক নির্দেশনা আপনাদের সংগঠন থেকে থাকে, আমার মনে হয় যে কোম্পানিগুলো এটা ফলো করবে, এজ ওয়েল এজ গভর্নমেন্টও হয়তো এটা চোখ করলে, এদিকে আইসিটি ডিভিশন ফলো বাই হয়তো ওনারা আপনাদের সংশ্লিষ্ট যারা মিনিস্ট্রি বা ইয়ে আছে, ট্রেড বডি আছে, ওরা হয়তো জিনিসগুলো আরো কর্ডিয়ালি নিবে, এবং আশা করছি যে ওই রকম পরিস্থিতি থেকে অনেক রিকভার হবে, যে চাকরি হারিয়ে যারা এখন বেকার অবস্থায় পরিবার নিয়ে বা বিভিন্নভাবে অনেকে অনেক কষ্ট করছে, আমাদের জানা মতে ফেসবুক বা বিভিন্ন গ্রুপের সাথে জড়িত দেখে বুঝতে পারছি। তো আশা করছি এটা আপনারা একটা প্রায়োরিটি লিস্টে নিবেন যে এটা আসলে কিভাবে এই লোকগুলার একটা বিহিত করা যায়। জি, থ্যাংক ইউ। আপনার সাজেশনের জন্য ধন্যবাদ। আমরা এই পার্টিকুলার বিষয়ে আমরা আমাদের একটা সার্ভে এখন আমাদের চলছে, সার্ভেটা খুব তাড়াতাড়ি হয়তো আমাদের কমপ্লিট হয়ে যাবে, এবং আমরা হয়তো খুব শীঘ্রই আপনি যেগুলো বললেন এই ধরনের এবং আরো কয়েকটা বিষয় আমরা সরকারের কাছে একটা ডিটেল প্রস্তাবনা পাঠাবো। জি জি, ভালো হবে ইনশাআল্লাহ। আর কারো কি কোনো প্রশ্ন আছে? না, এবার মনে শেষ করেন। যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে আমরা শেষ করব। আমাদের যে বক্তব্যটা যেটা আমি পড়ে শুনিয়েছিলাম আপনাদেরকে, সেটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা পাননি আমরা আশা করছি আবারও আমরা পাঠিয়ে দিব সবাইকে। কিন্তু আমি শেষে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আরেকটা কথা বলতে চাই যে এই কথাগুলো যেগুলো আমরা বলছিলাম বা হয়তো অনেক খোলামেলা আলোচনা করলাম, এগুলো যদি আপনারা একটু পজিটিভলি লেখেন, তাহলে আমাদের যে এই যে একটা বিশাল একটা পোটেনশিয়াল, বিশাল একটা সম্ভাবনাময় যে ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু এই ইন্ডাস্ট্রির একটা বড় উপকারে আসবে, এবং এটার কিন্তু আপনাদের উপরে একটা বড় আমি কি বলবো যে একটা দায়িত্বই বলতে পারেন যে এটা, এবং এইটা আমার অনুরোধ যে এটাকে একটা যদি আপনারা ভালো করে একটু কভারেজ দেন, শুধু আজকে না, এটা যদি একটা কন্টিনিউয়াস কভারেজ থাকে, তাহলে আর কি ইন্ডাস্ট্রির জন্য আসলে খুব উপকার হবে, এবং মানে ডিজিটাল বাংলাদেশের জন্য উপকারী হবে।
অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, এত সময় দিয়ে আমাদের কথাগুলো শুনেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভার্চুয়ালি করছি বলে হয়তো আপনাদের সাথে এখন দেখা হলো না, হাত মেলানো হলো না, বাট আশা করছি খুব শীঘ্রই আমরা এগুলো করতে পারবো। আমরা আবার আপনাদের সাথে একসাথে এক রুমে বসে, এক হল রুমে বসে আমরা এই ধরনের কনফারেন্স করতে পারবো, আলোচনা করতে পারবো। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ।